দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, দেখো, তোমাদের আমি আগের ক্লাসে ম্যাপিং পড়িয়েছিলাম এবং ম্যাপিংয়ের বিভিন্ন ভাগগুলো দেখাচ্ছিলাম। তার মধ্যে আমরা অন টু ম্যাপিং, ইনটু ম্যাপিং, ওয়ান ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিং এগুলো আমরা দেখিয়েছি। আজকে তোমাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনভার্স ম্যাপিং। দেখো, একটা ম্যাপিং আছে, এফ ম্যাপস এ টু বি। আমরা একটা ভেন ডায়াগ্রাম ড্র করলাম। এরকম একটা ম্যাপিং আমাদের দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে এটা এ সেট, এটা বি সেট। আমাদের নির্ণয় করতে হবে এফ ইনভার্স। তো প্রথমে আমাদের দেখতে হবে এই ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করছে কিনা। ইনভার্স ম্যাপিং কি? ইনভার্স ম্যাপিং এ কি হয় না, আমরা যেগুলো এখানে ডোমেনের ভ্যালু পেয়েছিলাম ইনভার্সের ক্ষেত্রে সেগুলো হয়ে যাবে আমাদের ইমেজ। অর্থাৎ ডোমেনে যে এলিমেন্টগুলো পেয়েছিলাম, অর্থাৎ যেগুলো প্রি ইমেজ পেয়েছিলাম সেগুলো হয়ে যাবে ইমেজ। যেগুলো ইমেজ পেয়েছিলাম সেগুলো হয়ে যাবে প্রি ইমেজ। তাহলে এফ ইনভার্স হয়ে যাবে এফ ইনভার্স ম্যাপস ফ্রম বি টু এ। তাহলে বি থেকে এর দিকে ইনভার্সটা ম্যাপিং হবে। এখন কথা হলো, ধরো তোমাদের এমন একটা ম্যাপিং দিলাম যে ম্যাপিংটা একটা ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং এটা একটা, এবং এখানে এটাও আমরা দেখতে পাচ্ছি যেটা অবশ্যই ওয়ান ওয়ান ইনটু ম্যাপিং। এখন যদি এফ ইনভার্স এক্সিস্ট করতে হয় তাহলে আমরা বি সেটটাকে আগে লিখব। অর্থাৎ বি সেটটাকে আমরা আগে ড্র করছি, তারপরে এ সেটটাকে আমরা ড্র করছি। এখানে দেখতে পাচ্ছি যে বি সেটে আমার মোট 6টা এলিমেন্ট রয়েছে, এ সেটে 3টে এলিমেন্ট আছে। বি সেটের এই এলিমেন্টগুলো কানেক্টেড এর সাথে এইভাবে, অর্থাৎ দিস এলিমেন্টস আর অ্যাসোসিয়েটেড উইথ দিস এলিমেন্ট। বাট লক্ষ্য করে দেখো, এখানে এই যে 3টে এলিমেন্ট পড়ে আছে এরা কিন্তু কোনোভাবেই এ সেটের সাথে কানেক্টেড নয় বা অ্যাসোসিয়েটেড নয়। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ডোমেনে কোনো এলিমেন্ট পড়ে থাকতে পারবে না, কারণ ডোমেনে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কোডোমেন সেটে একটা করে করসপন্ডিং এলিমেন্ট অবশ্যই থাকতে হবে, নচেত সেটা ম্যাপিংই হবে না। অর্থাৎ ম্যাপিংয়ের যে ডেফিনেশন তাকে ভায়োলেট করছে। তাহলে এটা কি হলো? নট এ ম্যাপিং। তাহলে আমরা পরিষ্কার বুঝলাম যে যদি ম্যাপিংটা ইনটু ম্যাপিং হয় তাহলে এটা কোনোভাবেই তার ইনভার্স ম্যাপিংয়ের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ ইনভার্স ম্যাপিং ডাজ নট এক্সিস্ট ফর ইনটু ম্যাপিং। নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি। ধরো তোমাদের এইভাবে দেওয়া আছে, অন টু ম্যাপিংই তোমাদের আমি দিলাম এবার, কিন্তু আমি ম্যাপিংটাকে চেঞ্জ করে মেনি ওয়ান করে দিলাম। তাহলে মেনি ওয়ান অন টু করে দিলাম, এ সেট বি সেট। দেখি এবার এটাকে আমরা যদি ইনভার্স করতে চাই তাহলে বিটাকে আগে নিয়ে আসতে হবে, এটাকে পরে। বিতে 2টো আছে, এতে 3টে আছে। অ্যাসোসিয়েটেড কি হচ্ছে? প্রথম এলিমেন্টের সাথে এটা অ্যাসোসিয়েটেড আছে। দ্বিতীয় এলিমেন্টে লক্ষ্য করে দেখো 2টো এলিমেন্ট অ্যাসোসিয়েটেড আছে, এটার সাথে একবার, এটার সাথে একবার। লক্ষ্য করে দেখো এটাও কিন্তু ম্যাপিং এর যে
ডেফিনেশন তাকে ভায়োলেট করছে। অর্থাৎ আমরা বলেছিলাম যে ম্যাপিং এ কখনোই কি জানি যে ডোমেন সেটে অর্থাৎ একটা এলিমেন্টে দুটো ইমেজ থাকতে পারে না, বা দুটো ইমেজের একটা প্রি ইমেজ থাকতে পারে না, তাহলে সেটা ম্যাপিং এর ডেফিনেশনকে ভায়োলেট করে। তাহলে এক্ষেত্রে এটাও নট এ ম্যাপিং। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ইনটু ম্যাপিং হলে সেটা ইনভার্স তার এক্সিস্ট করবে না। আবার এটাও পেলাম যে যদি মেনি ওয়ান ম্যাপিং হয় তাহলেও তার ইনভার্স এক্সিস্ট করবে না। তাহলে অবশ্যই আমরা বলতে পারছি যে ম্যাপিংটাকে 1 1 হতে হবে অ্যান্ড অন টু হতে হবে। তাহলে দ্যাট ইজ ম্যাপিংটাকে কি হতে হবে? বাইজেক্টিভ হতে হবে, বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আমরা লিখতে পারছি কি? লিখতে পারছি নোট বলে লিখলাম if a mapping is bijective, then its inverse mapping exists. ওকে, তার মানে আমরা বলতে পারছি, এটা ঘুরিয়ে আবার অন্যরকম ভাবে বলতে পারি, a mapping is invertible if and only if it is a bijective mapping. ওকে, দেখো এরপরে একটা আমরা প্রবলেম করব। A function f maps R to R, R to R means real to real, is defined as function of x equal to 3x plus 5. Find f inverse x. আমাদের একটা ফাংশন ডিফাইন করা আছে রিয়েল টু রিয়েলে, অর্থাৎ আমরা যে দুটো আমরা সেট ড্র করব দুটোই রিয়েল, অর্থাৎ ডোমেন এবং কোডোমেন, ডোমেন এবং কোডোমেন দুটোই কিন্তু রিয়েল। সেক্ষেত্রে আমাদের দেখো রিয়েল টু রিয়েলে আমাদের একটা ম্যাপিং হচ্ছে এবং ম্যাপিংয়ে ডিফাইন করা আছে fx ইকুয়াল টু 3x প্লাস 5। এখন এর ইনভার্স নির্ণয় করতে হবে। ইনভার্স নির্ণয় করতে গেলে আগে আমার দেখতে হবে ইনভার্সটা এক্সিস্ট করছে কিনা। তাহলে ইনভার্স এক্সিস্ট করতে গেলে আগে দেখতে হবে এটা 1 1 অন টু ফাংশন বা 1 1 অন টু ম্যাপিং হচ্ছে কিনা। তাহলে এটা 1 1 অন টু বা 1 1 অন বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে কিনা দেখবো। সেটা দেখার জন্য ফার্স্টে 1 1 প্রুভ করব। আগের দিন আমি বলেছিলাম যে 1 1 প্রুভ করার জন্য আমরা কি করব, প্রথমে ধরে নেব let x1 x2 belongs to real number, set of real number. Next f of x1 equal to f of x2, which implies 3x1 plus 5 is equal to 3x2 plus 5, which implies x1 equal to x2. ওকে, তাহলে এখানে পেয়ে গেলাম therefore f is 1 1, তাহলে 1 1 হয়ে গেল। নেক্সট আমাকে প্রুভ করতে হবে এটা অন টু কিনা। তাহলে অন টু প্রুভ করতে গেলে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি let y is equal to 3x plus 5 for all
এক্স বিলংস টু আর। এখন আমরা কি করব না y বিলংস টু আর ধরে নিয়ে সেখান থেকে আমরা x বিলংস টু আর প্রুভ করব। এখান থেকে আমরা এখন কি পাচ্ছি 3x ইকুয়াল টু 5 মাইনাস y, therefore x equal to 5 minus y by 3, sorry y minus 5, y minus 5 by 3। তাহলে y belongs to r ধরে নিচ্ছি, সেখান থেকে ইমপ্লাই কি হচ্ছে y যদি রিয়েল নাম্বার হয় তাহলে y minus 5 is also a real number, y যদি রিয়েল নাম্বার হয় তাহলে y minus 5 is also real number। আবার কি করছি এখানে y minus 5 divided by 3 আছে, তাহলে y minus 5 divided by 3 is also a real number। তাহলে আমরা কি পেলাম that is x, this value equal to x, তাহলে x belongs to real number। তাহলে y belongs to real number থেকে ইমপ্লাই হলো x belongs to real number, তাহলে therefore আমরা বলতে পারছি f is on 2। তাহলে f কি হয়ে গেল 1 1 হয়ে গেল, on 2 হয়ে গেল, তাহলে আমরা বলতে পারছি f ইনভার্স x এক্সিস্ট, অর্থাৎ এই ফাংশনটা ইনভার্টিবল ফাংশন, আর এই ম্যাপিংটা ইনভার্টিবল ম্যাপিং। তাহলে ইনভার্টিবল ম্যাপিং যদি হয় তাহলে তার ইনভার্সের এক্সিস্টেন্স রয়েছে। এরপরে আমরা ইনভার্স নির্ণয় করব। ইনভার্স কিছুই না, এখানে এক্স এর যে ভ্যালুটা আমরা পেয়েছি এটাই কিন্তু ইনভার্সের মান। তাহলে নেক্সট আমরা কি লিখছি, নেক্সট আমরা লিখছি therefore f inverse exist। now y is equal to আমরা পেয়েছিলাম 3x plus 5, এখান থেকে ইমপ্লাই করে x equal to পেলাম y minus 5 by 3, তাহলে therefore f inverse x is equal to x minus 5 by 3। আমরা এই y টাকে জাস্ট x দিয়ে রিপ্লেস করে দেবো, দিয়ে আমরা লিখে দেবো তাহলে f inverse x equal to x minus 5 by 3 where x belongs to set of real number। তাহলে আমরা ইনভার্স ম্যাপিং এর ভ্যালুটা পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম দেখো, let f maps r to r মানে real to real be defined as fx equal to x square minus 2। আমাকে কি নির্ণয় করতে হবে ফাইন্ড f ইনভার্স -1, 7, এখানে দুটো আলাদা আলাদা ভ্যালু বলে দিচ্ছে আইসোলেটেড ভ্যালু, আর এখানে একটা x এর একটা ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে এক্সট্রা আছে -5 থেকে 14 এর মধ্যে, তখন তখন f ইনভার্স কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে দেখো প্রথমে বলেছে দেখো f ইনভার্স -1, 7, আমরা কি করলাম তাহলে f ইনভার্স -1, 7 সেটা কিভাবে ডিফাইন্ড হয় না x বিলংস টু r, কারণ এখানে r আছে, তাহলে x বিলংস টু r such that fx ইকুয়াল টু, তার মানে ফাংশন অফ x এর ভ্যালু একবার -1 হবে আর ফাংশন অফ x এর ভ্যালু একবার 7 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো x belongs to r such that x square minus 2 equal to -1 আর x square minus 2 equal to 7। তাহলে x belongs to r such that x square equal to 2 minus 1 1 হয়ে যাবে আর এটা 9 হয়ে যাবে। তাহলে আমাদের দেখো x belongs to r, x তাহলে হয়ে যাবে +-1, x এখানে হয়ে যাবে +-3। তাহলে আমরা পেলাম, এটাকে যদি আমরা ট্যাবুলার মেথডে লিখি তাহলে হবে 1 -1 3 -3। তাহলে f ইনভার্স -1 আর 7 হয়ে যাবে 1 -1 3 -3।
নাম্বার 2 যেটা দিয়েছে দেখো, সেটা একটা রেঞ্জের মধ্যে দিয়েছে, অর্থাৎ একটা ইন্টারভ্যালের মধ্যে এক্সট্রা আছে। তার ক্ষেত্রে আমরা একই রকম x belongs to r such that, এখানে আমরা কি করব না fx এর ভ্যালুটা বলে দিয়েছে। এখানে x এর ভ্যালুগুলো ছিল -5 থেকে 14 এর মধ্যে, তাহলে এখানে fx এর ভ্যালুটা কত হবে? এখানে fx এর ভ্যালুটা হবে আমাদের less than equal to 14 greater than equal to -5। তাহলে আমরা কি পাচ্ছি? x belongs to r such that -5 less than equal to x square minus 2 less than equal to 14। তোমরা অবশ্যই লিনিয়ার ইনইকুয়েশন পড়েছো, সেখানে তোমরা এটা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো। তাহলে আমাদের আসছে পজিশনটা x belongs to r, এইদিকে আসছে -3 greater than equal to x square less than equal to 16। এখন লক্ষ্য করে দেখো, এখানে আমরা x স্কয়ারের ভ্যালু পাচ্ছি less than equal to 16 আর greater than equal to -3। তাহলে এইদিকে দেখো -3 থেকে বড় বলতে x স্কয়ার তো ক্যান নট বি নেগেটিভ রিয়েলে, তাহলে x স্কয়ার যদি নেগেটিভ না হয় তার মানে আমাদের দেখা যাচ্ছে যে x স্কয়ারের সর্বনিম্ন ভ্যালু অর্থাৎ লিস্ট ভ্যালু সেটা 0ই হবে, কারণ রিয়েল নাম্বারের স্কোয়ারের লিস্ট ভ্যালু 0 হয়। তাহলে এটার ক্ষেত্রে লিস্ট ভ্যালু আমাদের কত আসবে? 0 আসবে। তাহলে -3 থেকে এটা বাকিটা ডিফাইন্ড হবে না, তাহলে এটাকে আমরা এভাবে লিখতেই পারি x such that 0 less than equal to x square less than equal to 16। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে mod x less than equal to 4। যখন আমরা mod x less than equal to 4 লিখলাম, তার মানে হচ্ছে x স্কয়ার less than equal to 16 greater than equal to 0 বুঝিয়ে গেল, কারণ mod অলওয়েজ পজিটিভ ভ্যালু। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x less than equal to 4 greater than equal to -4। তাহলে -4 থেকে 4 এর মধ্যে থাকবে, অর্থাৎ এখানে কোনো আইসোলেটেড ভ্যালু আমরা পাবো না যে 1 2 3 4 ট্যাবুলেট করতে পারবো না, কারণ এটা একটা রেঞ্জের মধ্যে আসছে এবং -4 থেকে 4 এর মধ্যে যত ভ্যালু আছে সব ভ্যালুকেই স্যাটিসফাই করবে। সেই জন্য এফ ইনভার্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এটা। দেখো, এরপরে যেটা করব সেটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং বা কম্পোজিশন অফ ফাংশন। এখানে আমরা কি করছি, ধরো এ বি সি তিনটে আমাদের সেট আছে, এ থেকে বি তে আমাদের একটা ম্যাপিং ডিফাইন্ড আছে, সেটা হচ্ছে এফ, that is f maps from a to b। আর বি থেকে সি তে আরেকটা ম্যাপিং আমাদের ডিফাইন্ড আছে, যেটাকে আমরা বলছি জি। তাহলে জি ম্যাপস ফ্রম বি টু সি। এবং এখানে এফ আর জি, এফ অ্যান্ড জি আর রিয়েল ফাংশন, অর্থাৎ দুজনাই হলো রিয়েল ফাংশন। সেক্ষেত্রে আমরা কি করছি, আমরা দেখতে পাচ্ছি কি না এর সঙ্গে বি সেটের একটা ম্যাপ হয়েছে, আবার বি থেকে সি তে একটা ম্যাপিং হয়েছে, তাহলে অবশ্যই এ থেকে সি তে একটা ম্যাপিং হবে। যে ম্যাপিংটা কি আমরা বলছি জি অফ এফ,
অথবা বলছি জি কম্পোজড উইথ এফ, জি অফ এফ ম্যাপস ফ্রম এ টু সি। তাহলে আমরা কি বলতে পারছি, এখানে মাঝের সেটটা হচ্ছে একটা কমন সেট। এটাকে যদি আমরা এক্স হিসেবে ধরে নিই, অর্থাৎ এর একটা এলিমেন্ট এক্স হয়, তাহলে এর এলিমেন্টটা হবে এফ অফ এক্স। আর এটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এটা হবে জি অফ এফ অফ এক্স। আমরা জি অফ এফ যেটাকে লিখছি, সেটাকে আমরা এভাবেও লিখতে পারি, জি অফ এফ অফ এক্স। তাহলে এটাকে আমরা বলছি কম্পোজিশন অফ ম্যাপিং। কখনো কখনো এটাকে আমরা ফাংশন অফ এ ফাংশনও বলে থাকি। এই কম্পোজিশন অফ ম্যাপিংটাকে আমরা নিজের ইচ্ছা মতন আরো একটা সেট নিয়ে আমরা বাড়িয়ে দিলাম। দেখা গেল এখানে একটা ম্যাপিং এফ আছে, এখানে একটা ম্যাপিং জি আছে, এখানে একটা ম্যাপিং এইচ আছে। তাহলে প্রথম সেটের সাথে সেটের একটা ম্যাপিং হবে, অর্থাৎ এখান থেকে এটা এ বি সি ডি। তাহলে এটা যদি এক্স হয়, এটা হবে এফ অফ এক্স, এটা হবে জি অফ এফ অফ এক্স, আর এটা হবে এইচ অফ জি অফ এফ অফ এক্স। এটাকে আমরা বলবো এইচ অফ জি অফ এফ। ওকে, এটা ম্যাপিং হবে ফ্রম এ টু ডি, ফ্রম এ টু ডি। এটাকে আমরা লিখছি এইচ অফ জি অফ এফ অফ এক্স। লেটার বেলায় আমরা এটাকে বলতে পারি ফাংশন অফ এ ফাংশন অফ এ ফাংশন। বেশ, তাহলে আমরা একটু উদাহরণ নিই। যেমন ধরো ধরলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, জি অফ এক্স ইজ ইকুয়াল টু লগ এক্স টু দি বেস ই, log x to the base e। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা যদি g of f এটা ক্যালকুলেট করতে চাই, তার মানে g of f of x এটা হবে, g of f of x হবে g of f of x এর ভ্যালু কত, sin x, তাহলে g of sin x হলো। নেক্সট আমরা কি করলাম, এখানে g of x এর ভ্যালু হচ্ছে log x, তাহলে রিপ্লেসিং x বাই sin x, x কে sin x দিয়ে রিপ্লেস করব, তাহলে বোথ সাইডে করব, এদিকেও করব এদিকেও করব, তাহলে এদিকে করলে আসবে log of sin x টু দি বেস e, এটা হয়ে গেল g of f। এইভাবে আমরা f of g ও পেতে পারি, তাহলে f of g of x হবে, that is f of g of x এর ভ্যালু কত, log x, f of log x to the base e, that is equal to এসে গেল f of x equal to sin x, so we replacing x by log x, তাহলে x কে log x দ্বারা রিপ্লেস করলাম, তার মানে x এর জায়গায় log x বসিয়ে দিলাম বোথ সাইডে, তাহলে ডান দিকে বসে গেল sin log x, কারণ এখানে sin x আছে, x এর জায়গায় আমরা কি পুট করছি, log x। তাহলে এটা হয়ে গেল f of g। লক্ষ্য করে দেখো, ইন জেনারেল আমাদের দেখা যাচ্ছে g of f not equal to f of g, তাহলে আমরা বলতে পারি যে দ্যাট ইজ
they are not commutative. আমরা কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ এই ম্যাটারগুলো আমরা দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশনে আরো ডিটেইলস শিখব। তাহলে এটা দেখা গেল জি অফ এফ আর এফ অফ জি ইকুয়াল হলো না। কখনো কখনো আমাদের এফ অফ এফ ক্যালকুলেট করতে হতে পারে। এফ অফ এফ হবে এফ অফ এফ এক্স, দ্যাট মিনস এফ অফ এফ এক্স কি পাবো, এফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে এখানে সাইন এক্স পুট করলাম। এগেন আমরা কি করছি, এক্স কে সাইন এক্স দিয়ে রিপ্লেস করছি এফ অফ এক্স এ, তাহলে সাইন তো একটা আছেই, একটা অপারেটর, এখন এক্স কে রিপ্লেস করছি সাইন এক্স দিয়ে, তাহলে সাইন অফ সাইন এক্স হয়ে গেল। নেক্সট আমরা কি পেতে পারি, জি অফ জি, তাহলে জি কম্পোজড উইথ জি, এটা আমরা পেতে পারি। তাহলে জি অফ জি হচ্ছে জি অফ এক্স এর ভ্যালু লগ এক্স পুট করে দিলাম, তাহলে আমাদের এসে গেল কি জি অফ লগ এক্স। এখন জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে লগ এক্স, তাহলে আমরা এক্স কে আবার লগ এক্স দিয়ে রিপ্লেস করছি, তাহলে লগ থেকে গেল এক্স কে লগ এক্স দিয়ে রিপ্লেস করব, তাহলে হয়ে যাবে লগ লগ এক্স। তাহলে এই চার রকম আমরা পেতে পারি, এটা এক নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর এবং এটা 4 নম্বর। অর্থাৎ আমরা এফ(x) একটা ফাংশন প্রিডিফাইন্ড, জি(x) একটা ফাংশন প্রিডিফাইন্ড log x, সেখান থেকে আমরা জি কম্পোজড উইথ এফ, এফ কম্পোজড উইথ জি, এফ কম্পোজড উইথ এফ এন্ড জি কম্পোজড উইথ জি, এইগুলো আমরা শিখলাম। দেখো এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো কম্পোজিশনের ক্ষেত্রে। কম্পোজিশন অফ ম্যাপিং এ আমরা দেখলাম এ টু বি এন্ড বি টু সি। এ টু বি হচ্ছে আমাদের ফাংশন এফ এন্ড বি টু সি হচ্ছে আমাদের ফাংশন জি, তাহলে এ টু সি হয়ে যাচ্ছে আমাদের ফাংশন জি কম্পোজড উইথ এফ। এখন দেখো এখানে এফ ম্যাপস এ ফ্রম এ টু বি, জি ম্যাপস ফ্রম বি টু সি, এটা দুটোই আমাদের টু রিয়েল ফাংশন, এরা কিন্তু সবই রিয়েল ফাংশন। তাহলে এখন জি অফ এফ ইজ ডিফাইন্ড অনলি ইফ, যদি দেখা যায় যে ডোমেন অফ জি আমরা নির্ণয় করলাম, ডোমেন অফ জি, আর কি নির্ণয় করলাম, রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ মানে হচ্ছে এটা, আর ডোমেন অফ জিও এটা, লক্ষ্য করে দেখো। তাহলে এখন যদি রেঞ্জ অফ এফ এটা যদি একটা সাবসেট অফ ডোমেন অফ জি হয়, তবেই কিন্তু ইহা সম্ভব, তবেই কিন্তু ইহা সম্ভব। রেঞ্জ অফ এফ মানে হচ্ছে এখানে যেগুলো রেঞ্জ, অর্থাৎ যেগুলো এর সাথে কানেক্টেড, যেটা কানেক্টেড নয়, যেটা কানেক্টেড হচ্ছে না এর সাথে, অর্থাৎ ধরলাম এটা কিন্তু এর সাথে কানেক্টেড নয়, এটা এর সাথেই কানেক্টেড, এইটা এর সাথেই কানেক্টেড, তাহলে রেঞ্জ অফ এফ সর্বদা ডোমেন অফ জি এর, রেঞ্জ অফ এফটা সর্বদা ডোমেন অফ জি এর একটা সাবসেট হতে হবে। তাহলে এখানে জি যে ফাংশনটা আমাদের ডিফাইন থাকবে, সেই ফাংশনে কিন্তু ডোমেনটা বড় হবে, রেঞ্জটা কিন্তু এর ক্ষেত্রে ছোট হবে। অর্থাৎ ডোমেনে আমাদের এক্সট্রা এলিমেন্ট এখানে থাকতেও পারে,
যেটা এর সাথে কানেক্টেড নয়। ওকে, তার মানে এখানে একটা আমাদের এলিমেন্ট এরকম আছে, যেখানে তাহলে কি দাঁড়ালো, রেঞ্জ অফ এফ ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি। তাহলে রেঞ্জ অফ এফ হচ্ছে এটা, কারণ ইমেজ সেট গুলো নিয়ে যে সেটটা তৈরি করা হয় সেটা হচ্ছে রেঞ্জ, সেটা ডোমেন অফ জি এর একটা সাবসেট হলো। ডোমেন অফ জি মানে হচ্ছে পুরোটা, তার একটা সাবসেট হলো। এটা যদি হয় রেঞ্জ অফ এফ অলওয়েজ ডোমেন অফ জি হয়, তবেই কিন্তু এই জি অফ এফ ইজ পসিবল, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। The second point is that আমরা কি বললাম, কম্পোজিশন কি হয় of function or composition of mapping is not commutative। আমরা এখনই দেখালাম, তার মানে হচ্ছে f of g মানে f composed with g is not equal to g composed with f in general। কোনো পার্টিকুলার কেসে মেবি তারা ইকুয়াল হলেও হতে পারে, কিন্তু ইন জেনারেল তারা হবে না। ওকে, এটা নাম্বার 2 প্রপার্টি হলো। নাম্বার 3 প্রপার্টি, number 3 property is that composition of function is associative, but associativity law কিন্তু support করবে। That means function of a function this equal to this, অর্থাৎ অ্যাসোসিয়েটিভিটিটাকে কি বলা হয় না, শুধুমাত্র ব্র্যাকেট চেঞ্জ। আমরা বাইনারি অপারেশন যখন করব তখন আরো ডিটেইলস আমরা করব বললাম, কিন্তু আমরা এখন একটুখানি শিখে রাখি। ওকে, এখন তাহলে আমরা একটুখানি শিখে রাখলাম। তাহলে কম্পোজিশন অফ ফাংশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। নাম্বার 4, number 4 is that the composition of two bijective mapping is a bijective mapping, that is if F maps A from A to B and G maps from B to C are bijective, then G composed with F is also bijective. This is number 4 property, very very important property. Now we going to some property on inverse function. Inverse function এর কিছু property আমরা দেখাবো, এবং ইনভার্স এবং কম্পোজিট ফাংশনের কিছু কমন প্রপার্টি যেগুলো আমরা দেখাবো। নাম্বার 5 আমরা দেখাচ্ছি, নাম্বার 5 না লিখে লেখো সাম more properties, some more properties on inverse function
and composite function. Some more properties এ আমরা কি পাচ্ছি? আমরা অনেক প্রপার্টিজ পাবো। প্রথম ফার্স্ট প্রপার্টি হচ্ছে f inverse whole inverse is equal to f. Okay. Number 2, এখানে লিখে রাখো where f is an invertible function. If f and g are invertible function, then f compose g inverse equal to g inverse compose f inverse. Okay. और আমরা বলতে পারি and বলতে পারি g of f inverse is equal to f inverse composed g inverse অর্থাৎ f inverse composed with g inverse. Number 3, f compose f inverse is equal to identity function, or f inverse compose f is also identity function. Sorry. That means, that is, আমরা যদি বলি f of f inverse x which is equal to x, or আমরা যদি বলি f inverse of fx which is also equal to x. Next point দেখো, an inverse mapping exists only when the mapping is bijective. এটা আমরা আগেই করেছি, কারণ বাইজেক্টিভ ম্যাপিং ছাড়া ইনভার্স এক্সিস্ট করে না, সেটা আমরা আগেই শিখেছি।
এই কটাই মোটামুটি তোমরা দেখো। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা প্রবলেম আমরা সলভ করব। সেই প্রবলেমে বলে দেওয়া আছে F maps R2R, G maps R2R, that means real to real, and H maps R2R. Fx is equal to বলে দেওয়া আছে cos x, g of x equal to বলে দেওয়া আছে 2x plus 1, এবং h of x বলে দেওয়া আছে তোমাদের x cube minus x minus 6. তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে h of g of f, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বেশ, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত না h of g of fx। ওকে, তাহলে h of g of fx এর ভ্যালু কত? এখানে fx হচ্ছে cos x, তাহলে cos x বসিয়ে দিলাম। নেক্সট দেখো g of cos x, তাহলে আমার g of x কত 2x plus 1, তাহলে g of cos x কত 2 into cos x plus 1, তাহলে অ্যাকচুয়ালি এটা আমার এলো h of 2 cos x plus 1। তাহলে এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে h of x এর ভ্যালু বলা আছে x cube minus x minus 6, অর্থাৎ h of x এর যে ফাংশনটা সেই ফাংশনটা আমার গিভেন। এখন x কে রিপ্লেস করতে হবে, তাহলে 2 cos x plus 1 দিয়ে, তাহলে 2 cos x plus 1 দিয়ে যদি আমরা রিপ্লেস করি তাহলে হবে 2 cos x plus 1 হোল কিউব মাইনাস 2 cos x plus 1 minus 6। ওকে, তাহলে এটা আমাদের ভ্যালু বেরোলো h of g of f, that means h composed with g of f। এখান থেকে আমরা পেলাম 8 cos cube x plus 3 a square b, তার মানে 12 cos square x, 3ab square, that means 6 cos x, এখান থেকে 2 cos x মাইনাস হবে, তাহলে 6 cos x প্লাস 1 হলো মাইনাস 2 cos x minus 1 minus 6, 1 1 ক্যান্সেল হলো, তাহলে আমরা পেলাম 8 cos cube x plus 12 cos square x plus 4 cos x minus 6। এখান থেকে আরেকটা ক্যালকুলেট করতে বলেছে h of g of f of pi by 3, তাহলে আমাদের কিছুই না, x এর জায়গায় pi by 3 পুট করে দেবো। pi by 3 means 60 ডিগ্রি, 12 cos square pi by 3 plus 4 cos pi by 3 minus 6, cos pi by 3 ভ্যালু কত হাফ, তাহলে 8 into half whole cube plus 12 into half whole square plus 4 into half minus 6, that means this is 8 into 1 by 8, this is 12 into 1 by 4 plus 1 by 2 into 4 minus 6, that is 1 plus 3 plus 2 minus 6, that is 0। তাহলে আমরা h composed with g composed with f at x equal to pi by 3 তার ভ্যালু পেলাম 0।